একটা সাধারণ ছেলের জীবনে কি ঘটতে পারে? একটা রহস্যময় গাছ, বিশাল দানব আর এক রাজকুমারী হারানোর গল্প। এটাই তার ভবিষ্যৎ। তবে তাকে শুধু দানবদের বিরুদ্ধে লড়াই করতে হবে না, তাকে এক অত্যাচারী শাসকের সাথে মুখোমুখি হতে হবে। দর্শক, চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা। মুভির শুরুতেই আমরা এক সাধারণ কৃষককে দেখতে পাই। তিনি তার ছেলে জ্যাককে গল্প শোনাচ্ছেন। ছোটবেলা থেকেই জ্যাকের গল্পের প্রতি ছিল দারুণ ভালোবাসা। বাবা প্রায়ই তাকে নানান রকম গল্প শোনাতেন, কিন্তু জ্যাকের সবচেয়ে প্রিয় ছিল এক পুরনো দানবদের আক্রমণের গল্প। সে গল্পে বলা হয়, এক সময় রাজা এরিকের রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ ও অরাজকতা নেমে আসে। রাজ্যের মানুষ বিশ্বাস করতেন হয়তো সৃষ্টিকর্তার দয়ায় এই দুর্দশা কেটে যাবে। তাই কিছু সন্ন্যাসী এক বিশেষ জাদুবীজ সৃষ্টি করেন, যা থেকে জন্ম নেয় এক বিশাল আকৃতির গাছ। গাছটি অনেক বড় ছিল, প্রায় আকাশ ছুঁয়েছিল। সন্ন্যাসীরা গাছে চড়ে উপরে ওঠেন এবং সেখানে খুঁজে পান এক অদ্ভুত জগৎ মহালয়। সে রাজ্যে বাস করত ভয়ঙ্কর দৈত্যরা, কিন্তু শীঘ্রই এক বিপর্যয় নেমে আসে। মহালয়ের সেই হিংস্র দৈত্যরা গাছ বেয়ে পৃথিবীতে নেমে আসে এবং তাণ্ডব শুরু করে। তারা কেবল গাছপালা আর পশু পাখি নয়, মানুষদেরও নির্মমভাবে হত্যা করতে থাকে। এমন অবস্থায় দানবদের থামাতে রাজা সন্ন্যাসীদের আদেশ দেন শক্তিশালী মন্ত্র তৈরি করার জন্য। সন্ন্যাসীরা জানায় এই কাজের জন্য তাদের একটি দানব লাগবে। এরপর দীর্ঘ যুদ্ধের পর এক দৈত্যকে পরাস্ত করা হয়, আর তার হৃদয় থেকে তৈরি করা হয় এক জাদুময় মুকুট। সেই মুকুটের শক্তিতে রাজা সব দানবদের বশীভূত করে মহালয়ে ফিরিয়ে দেন এবং গাছটি ধ্বংস করেন, যেন তারা আর ফিরে আসতে না পারে। রাজা সেই জাদুময় মুকুট ও বীজগুলো নিজের কাছে সংরক্ষণ করেন। তার মৃত্যুর পর মুকুট ও বীজগুলো তার সঙ্গে সমাধিস্থ করা হয়, যেন আর কেউই সেগুলোর ক্ষমতা ব্যবহার করতে না পারে। এই গল্প শুধু জ্যাক নয়, রাজ্যের প্রতিটি শিশু ছোটবেলায় শুনে বড় হয়। কেউ কেউ এটিকে নিছক রূপকথা মনে করলেও অনেকেই বিশ্বাস করে রাজা এরিক সত্যিই ছিলেন, আর ঘটনাগুলো ইতিহাসের এক অংশ। এভাবেই কেটে যায় 10 বছর। গরিব কৃষকের ছেলে জ্যাক ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে আসছে। একদিন সে ঘোড়া নিয়ে বাজারে যায়, যেখানে লোকজন রাজা এরিকের গল্পের উপর ভিত্তি করে এক নাটক মঞ্চস্থ করছে। কৌতূহলী হয়ে জ্যাক সেটি দেখতে শুরু করে। সেখানে তার নজর পড়ে এক তরুণীর উপর, যিনি সাধারণ পোশাক পরলেও চোখে মুখে রাজকীয় উজ্জ্বলতা। সে আসলে রাজকন্যা ইজাবেলা, যিনি ছদ্মবেশে সাধারণ মানুষের সঙ্গে নাটক দেখতে এসেছেন। কিন্তু কিছু বকাটে যুবক ইজাবেলাকে উত্ত্যক্ত করতে শুরু করে। জ্যাক দ্বিধা না করেই তাদের বাধা দেয়। ঠিক তখনই আশেপাশে সবাই হাঁটু গেড়ে বসে পড়ে। অবাক হয়ে জ্যাক ভাবে, সবাই কি তবে তাকে সম্মান জানাচ্ছে? কিন্তু পরক্ষণেই বুঝতে পারে আসলে রাজার এক সেনাপতি সেখানে এসেছে, আর সবাই তাকে দেখেই মাথা নত করেছে। সেনাপতি ইজাবেলাকে নিয়ে চলে গেলে জ্যাক মনে মনে খুশি হয় যে অন্তত রাজকন্যাকে রক্ষা করার চেষ্টা করেছিল। কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয় না। পেছনে ফিরে দেখে কেউ তার ঘোড়ার গাড়িটি চুরি করে নিয়ে গেছে। হতাশায় তার মন ভেঙে যায়। অন্যদিকে রাজপ্রাসাদে রাজা ও লর্ড রডরিকের মধ্যে এক গোপন পরিকল্পনা চলছে। রাজা চান ইজাবেলা রডরিককে বিয়ে করুক, কিন্তু ইজাবেলা এতে একদমই রাজি নন, কারণ রডরিক চরিত্রে নিচু ও লোভী। একদিন রডরিক প্রাসাদের লাইব্রেরিতে গিয়ে খেয়াল করে এক সন্ন্যাসী সেখান থেকে চুপিসরে বেরিয়ে যাচ্ছে। তার মনে সন্দেহ জাগে। কক্ষে ঢুকে দেখে সবকিছু এলোমেলো, আর একটি পুরনো বইয়ের ভেতর থেকে কিছু একটা নিয়ে পালানো হয়েছে। কিছুক্ষণ খুঁজতেই তার নজরে পড়ে সেই রহস্যময় জাদু বীজটি নেই। এটি সেই বীজ যা একসময় রাজা এরিকের সঙ্গে সমাধিস্থ করা হয়েছিল। তবে সৌভাগ্যবশত রাজা এরিকের জাদুময় মুকুটটি এখনো সেখানে অক্ষত রয়েছে। এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে, যদি রাজা এরিকের সঙ্গে সেই বীজ ও মুকুট সমাধিস্থ করা হয়েছিল, তবে এগুলো রাজপ্রাসাদের লাইব্রেরিতে এলো কিভাবে? আসলে এই রহস্যের পেছনে রডরিকের হাত ছিল। সে গোপনে রাজার সমাধি থেকে জাদুময় মুকুট ও বীজগুলো চুরি করেছিল। তার মনে ছিল এক গোপন পরিকল্পনা, যেখানে এই শক্তিশালী বস্তুগুলোর প্রয়োজন হতে পারে। কিন্তু বীজটি চুরি হয়ে যাওয়ার খবর পেয়ে রডরিক তৎক্ষণাৎ রাজপ্রাসাদের প্রধান ফটক বন্ধ করে দেয়, যেন চোর পালাতে না পারে। অন্যদিকে সন্ন্যাসীও বুঝতে পারে ধরা পড়ার আশঙ্কা বাড়ছে। পালানোর পথ খুঁজতে গিয়ে সে দেখে দূরে জ্যাক তার ঘোড়ার পাশে দাঁড়িয়ে আছে। বিকল্প কোনো পথ না দেখে সন্ন্যাসী জ্যাককে প্রস্তাব দেয় তার কাছে থাকা রহস্যময় বীজের বিনিময়ে সে যেন ঘোড়াটি দিয়ে দেয়। প্রথমে জ্যাক রাজি হয় না। তখন সন্ন্যাসী বলে, এগুলো সাধারণ বীজ নয়, এগুলো অতীতের এক পবিত্র বস্তু, যা পৃথিবী বদলে দেওয়ার ক্ষমতা রাখে।
তবে সাবধান, কোনোভাবেই এগুলো পানিতে ভিজতে দিও না। অবশেষে জ্যাক রাজি হয়। সন্ন্যাসী তার ঘোড়া নিয়ে পালিয়ে যায়, কিন্তু দূরে যেতেই রাজকীয় সৈন্যরা তাকে ধরে ফেলে। অনেক জেরা করেও তারা কিছু বের করতে পারে না। সন্ন্যাসী কিছুতেই স্বীকার করে না যে সে বীজগুলো কাকে দিয়েছে। রড্রিক রাগে অগ্নিশর্মা হয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। অন্যদিকে জ্যাক বীজগুলো নিয়ে বাড়ি ফেরে, কিন্তু ঘোড়া ও গাড়ির বদলে এই অদ্ভুত বীজ পেয়ে তার বাবা প্রচন্ড রেগে যায়। বাবা চিৎকার করে বলে, সবাই সন্ন্যাসীর পোশাক পরে থাকলেই সত্যিকারের সন্ন্যাসী হয়ে যায় না, আর সন্ন্যাসীরা কখনো লোভ দেখায় না। এগুলো যে সাধারণ বীজ তা তো দেখেই বোঝা যায়। রাগের মাথায় বাবা বীজগুলো ছুঁড়ে ফেলে, কিন্তু বাবা চলে যাওয়ার পর জ্যাক দ্রুত সেগুলো কুড়িয়ে নেয়। তবে তার অজান্তেই একটি বীজ মাটিতে পড়ে থাকে। অন্যদিকে রাজপ্রাসাদে ইজাবেলা জানতে পারে তার বিয়ে রড্রিকের সঙ্গেই ঠিক হয়েছে, কিন্তু সে কিছুতেই এই বিয়ে মেনে নিতে চায় না। তাই সেই রাতেই ছদ্মবেশে রাজপ্রাসাদ থেকে পালিয়ে যায়। তীব্র বৃষ্টির মধ্যে ঘোড়া ছুটিয়ে অজানার পথে এগিয়ে যায়। অনেক দূরে যাওয়ার পর হঠাৎ দূরে এক টুকরো আলো দেখতে পেয়ে আশ্রয়ের সন্ধানে ঢুকে পড়ে এক অজানা বাড়িতে। এটা ছিল জ্যাকের বাড়ি। ইজাবেলা যখন জ্যাকের ঘরে প্রবেশ করে, দুজনেই একে অপরকে চিনতে পারে। জ্যাক অবাক হয়ে জানতে চায়, রাজকন্যা, আপনি এত রাতে রাজপ্রাসাদ ছেড়ে এত দূরে কি করছেন? ইজাবেলা হাসতে হাসতে বলে, আমি প্রায়ই এভাবে বেরিয়ে পড়ি। অ্যাডভেঞ্চার আমার খুবই পছন্দ। যখন ইচ্ছে হয় ঘোড়া নিয়ে রাতের অন্ধকারে চলে যাই। তাদের কথোপকথনের মাঝেই ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। বাইরে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল আর সেই পানি ধীরে ধীরে ঘরের মেঝে পর্যন্ত পৌঁছে যায়, হঠাৎ পানির ছোঁয়া পেয়েই মাটিতে পড়ে থাকা বীজটি কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই সেটি ফেটে গিয়ে এক বিশাল লতা গাছ বেরিয়ে আসে, যা দ্রুত আকাশের দিকে বাড়তে থাকে। জ্যাক ইজাবেলাকে পুরনো এক গল্পের বই দেখিয়ে বলে, আপনি যদি সত্যি অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাহলে এই গল্পের বইগুলো আপনার আরো ভালো লাগবে। ইজাবেলা বইটি হাতে নিয়ে চমকে ওঠে, এটা আমারও প্রিয় গল্প ছিল। কিন্তু ঠিক তখনই প্রচন্ড ঝাঁকুনি দিয়ে লতা গাছটি গোটা ঘরটিকে উপড়ে তুলে নিয়ে যেতে শুরু করে। জ্যাক দ্রুত ইজাবেলাকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। অসহায়ের মতো সে দেখতে পায় কুয়াশার মাঝে ইজাবেলা ধীরে ধীরে আকাশের উপরে হারিয়ে যাচ্ছে, আর সে কিছুই করতে পারছে না। পরদিন সকালবেলা রাজা তার সৈন্যদের নিয়ে ঘটনাস্থলে আসে। বিশাল লতা গাছ দেখে তিনি হতভম্ব হয়ে যান। সেখানে পড়ে আছে আহত জ্যাক। রাজা গম্ভীর গলায় প্রশ্ন করেন, আমার মেয়ে কোথায়? তুমি জানো সে কোথায় আছে? জ্যাক বলে, রাজকুমারী পুরো বাড়ি সহ আকাশের উপরে চলে গেছে। এই কথা শুনেই রাজা কঠোর আদেশ দেন, যে কোনো মূল্যে আমার মেয়েকে ফিরিয়ে আনতে হবে। রাজকুমারী ইজাবেলাকে উদ্ধারের জন্য রাজা একদলকে অভিযান পরিচালনার নির্দেশ দেন। অভিযানের নেতৃত্ব দেয় রড্রিক, সঙ্গে থাকে সেনাপতি অ্যালমন্ড, কিছু দক্ষ সৈন্য এবং জ্যাক। লতা গাছ বেয়ে উপরে ওঠার কাজ মোটেও সহজ ছিল না। যেখানে সেখানে ডালপালা দুর্বল ছিল। ভারসাম্য রাখতে সবাইকে প্রাণপণ চেষ্টা করতে হচ্ছিল। মাঝপথে কিছু সৈন্য নিচে পড়ে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় রড্রিক তাদের বাঁচানোর চেষ্টা তো করেইনি, বরং ঠান্ডা মাথায় মেরে ফেলার নির্দেশ দেয়। তার নিষ্ঠুরতা দেখে জ্যাক শিউরে ওঠে। নানা বাধা পেরিয়ে শেষ পর্যন্ত অল্প কয়েকজনই গাছের সর্বোচ্চ শিখরে পৌঁছায়, জ্যাক, রড্রিক, সেনাপতি অ্যালমন্ড এবং কিছু সৈন্য। কিন্তু উপরে উঠে তারা হতবাক। এ যেন সম্পূর্ণ ভিন্ন এক পৃথিবী। রহস্যময় এই জগতে সবকিছুই অদ্ভুত। আকাশ ধোঁয়াটে, গাছগুলো বিশাল আকৃতির, আর বাতাসে অজানা শঙ্কা। তারা খুঁজে পায় জ্যাকের বাড়িটি, তবে ইজাবেলা সেখানে নেই। হঠাৎ রড্রিক জ্যাককে থামিয়ে কঠোর গলায় আদেশ দেয়, জাদুর বীজগুলো আমাকে দাও। জ্যাক দ্বিধায় পড়ে, কিন্তু রড্রিকের চোখে হিংস্রতা দেখে বাধ্য হয়ে সে তার হাতে বীজগুলো তুলে দেয়। তবে কৌশলে একটি বীজ নিজের কাছে লুকিয়ে রাখে। এরপর ইজাবেলাকে খুঁজতে বের হয় জ্যাক। পথে কিছু ছোটখাটো চিহ্ন দেখে সে বুঝতে পারে ইজাবেলা এখান দিয়েই গেছে। এমনকি সে খুঁজে পায় সেই গল্পের বইটিও, যেটা সে ইজাবেলাকে পড়ার জন্য দিয়েছিল। সারাদিনের ক্লান্তি আর না খাওয়ার কারণে সবাই প্রচন্ড ক্ষুধার্ত হয়ে পড়ে। তারা খাবারের সন্ধানে সামনে এগিয়ে যায়। পথে একটি পুকুরের কাছে কয়েকটি ভেড়া দেখতে পায়, যারা সেখানে পানি খাচ্ছিল। সৈন্যরা সিদ্ধান্ত নেয় একটি ভেড়া শিকার করে খাবে, কিন্তু ঠিক তখনই ঘটে বিপদ। জ্যাক আচমকা একটা ফাঁদে আটকে যায়। জমিনের নিচে আগে থেকে পাতা ছিল জালের ফাঁদ। অনেক কষ্টে সে জাল কেটে বেরিয়ে আসে, কিন্তু তখনই চারপাশে জোরে জোরে পায়ের আওয়াজ শোনা যেতে থাকে। সৈন্যরা আতঙ্কিত হয়ে দৌড়ে পালিয়ে যায়, আর জ্যাক দ্রুত পানির নিচে লুকিয়ে পড়ে।
সেখান থেকে সে তাকিয়ে দেখে এক বিশাল আকৃতির ভয়ঙ্কর দানব সামনে এসে দাঁড়িয়েছে। দানবটি এক ঝটকায় একটি ভেড়া তুলে নেয়, তারপর সেটিকে আস্ত গিলে ফেলে। দানবটি বাতাসে শোষ শব্দ তুলে মানুষের গন্ধ শুকে নেয়। মুহূর্তের মধ্যে সে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে সেনাপতি অ্যালমন্ড ও এক সৈন্যকে ধরে নিয়ে যায়। জ্যাক তখনও পানির নিচে ছিল, তাই দানবের নজর এড়িয়ে বেঁচে যায়। দানবটি চলে যেতেই সে দ্রুত পানির বাহিরে উঠে আসে এবং নিঃশব্দে তার পিছু নেয়। অন্যদিকে রড্রিকো তার দুই সৈন্য ইসবেলাকে খুঁজতে খুঁজতে এক গভীর খাদের কিনারায় পৌঁছায়। ঠিক সেখানেই রড্রিক এক ভয়ঙ্কর পরিকল্পনা আঁটে। সে হঠাৎ করেই ইচ্ছাকৃতভাবে তার এক সঙ্গীকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়, কারণ তার মনে একটাই ইচ্ছা, এই রহস্যময় জগতের একক শাসক হওয়া। ঠিক তখনই বিশাল আকৃতির এক দানব ঝাঁপিয়ে পড়ে আর মুহূর্তের মধ্যেই রড্রিকের আরেক সঙ্গীকে তুলে নিয়ে আস্ত গিলে ফেলে। কিন্তু রড্রিক ভয় পায় না, বরং এবার সে নিজের চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়ন করে। ধীরে ধীরে পকেট থেকে বের করে রাজা এরিকের সেই রহস্যময় জাদুর মুকুট। সঙ্গে সঙ্গে দানবটির চোখ বিস্ফোরিত হয়ে যায়, কারণ এই মুকুট সাধারণ মুকুট নয়, এটি তৈরি হয়েছিল দৈত্যদের হৃৎপিণ্ড দিয়ে, আর যার মাথায় এই মুকুট থাকবে সমস্ত দৈত্যই তার দাস হয়ে যাবে। এটাই ছিল রড্রিকের আসল পরিকল্পনা, সব দানবদেরকে নিজের দাস বানিয়ে পুরো পৃথিবীর উপর শাসন কায়েম করা। এদিকে জ্যাক দানবদের পিছু নিতে নিতে এক অন্ধকার গুহার ভেতরে ঢুকে। তখনই তার চোখে পড়ে সামনে ইজাবেলাকে বন্দি করে রাখা হয়েছে। ঠিক তখনই গুহার ঘন অন্ধকারের ভেতর থেকে এক বিশাল দানব ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়। দানবটি ইজাবেলার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, রাজকুমারী, তোমার শরীরে রাজা এরিকের রক্ত বইছে, আর আমরা এখনো সেই রক্তের ঘ্রাণ ভুলিনি। দুই মাথাওয়ালা দানব উল্লাসে গর্জন করে ওঠে, আশেপাশের দানবদের ডেকে চিৎকার করে বলে, যারা আমাদের দাস বানিয়ে স্বর্গচ্যুত করেছিল, আজ তাদেরই রাজকন্যা আমাদের হাতে। এবার তাকে খেয়েই আমাদের প্রতিশোধ সম্পূর্ণ হবে। এমন সময় সেখানে এসে হাজির হয় সেই দানব যে কিছুক্ষণ আগেই সেনাপতি অ্যালমন্ড ও আরেক সৈন্যকে ধরে এনেছিল। বন্দী সৈন্যটির দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে সে গম্ভীর কণ্ঠে জানতে চায়, তোমরা আমাদের রাজ্যে কিভাবে এলে? পৃথিবীতে ফেরার পথ কোথায়? কিন্তু সৈন্যটি একটিও শব্দ করে না, বরং সে প্রতিশোধের চেষ্টা করে। এতে দানবটি আরো ক্ষিপ্ত হয়ে যায়, মুহূর্তের মধ্যেই তার গারমোটকে মাটিতে ছুঁড়ে ফেলে। ঠিক তখনই গুহার ভেতরে প্রবেশ করে রড্রিক, কিন্তু এবার সে একেবারেই অন্যরকম। তার মাথায় জাদুর সেই রহস্যময় মুকুট দেখা মাত্রই গুহার ভেতরের সমস্ত দানব হতবাক হয়ে যায়। মুহূর্তের মধ্যেই তারা হাঁটু গেড়ে বসে পড়ে এবং রড্রিককে সম্মান জানায়। রড্রিক ধীর পায়ে সিংহাসনের দিকে এগিয়ে যায়। এক নিঃশ্বাসে সে দুই মাথাওয়ালা দানবের পিঠে পা রাখে এবং নির্দ্বিধায় সিংহাসনে বসে পড়ে। তার ঠোঁটে খেলে যায় এক বিজয়ী হাসি। এরপর গম্ভীর কণ্ঠে আদেশ দেয়, আগামীকাল আমরা পৃথিবীর মাটিতে নামবো, একে একে সবকিছু দখল করব। এখনই যুদ্ধের প্রস্তুতি নাও। এ কথা শুনে দানবরা উচ্ছ্বাসে ফেটে পড়ে। এতদিন ধরে তারা যা চেয়েছিল তা অবশেষে বাস্তব হতে চলেছে। এই দৃশ্য দেখে ইসবেলা ও জ্যাক দুজনেই বুঝতে পারে রড্রিক আসলে কতটা নিষ্ঠুর। কেবল ক্ষমতার লোভের জন্য সে পুরো মানবজাতিকে ধ্বংস করতেও একবার ভাবে না। এরপর ইসবেলা ও সেনাপতি অ্যালমন্ডকে ধরে দানবদের রান্নাঘরে নিয়ে যাওয়া হয়। এক দৈত্য বড় হাঁড়িতে পানি গরম করতে থাকে, যেন রাজকীয় ভোজের জন্য সবকিছু প্রস্তুত করা যায়। দৈত্য ইসবেলাকে কেটে ফেলার জন্য প্রস্তুত হয়। বিশাল ধারালো অস্ত্র উঁচিয়ে ধরে সে যখন আঘাত হানতে যাবে, তখনই হঠাৎ ঝাঁপিয়ে পড়ে জ্যাক। সে দ্রুত রান্নাঘর থেকে একটি বড় ছুরি তুলে নেয় এবং ভয়ঙ্কর দৈত্যটির পিঠে গভীরভাবে ঢুকিয়ে দেয়। দানবটা বিকট গর্জন করে ওঠে, তারপরই ধপ করে মাটিতে লুটিয়ে পড়ে। এক মুহূর্ত দেরি না করে জ্যাক, অ্যালমন্ড ও ইসবেলা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে পৃথিবীতে রাজা আর তার সৈন্যরা অধীর অপেক্ষায় বসেছিল, কিন্তু সময় যতই গড়াচ্ছিল ততই তাদের উদ্বেগ বাড়ছিল। তারা ভাবছিল, গাছটা কি সত্যিই সেই রূপকথার মতো? যদি দৈত্যরা সত্যিই ফিরে আসে, তাহলে তো পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এদিকে রড্রিক জানতে পারে যে ইজাবেলা, অ্যালমন্ড ও জ্যাক পালিয়ে গেছে। সে ভালো করেই বুঝতে পারে যদি তারা তার আগে পৃথিবীতে পৌঁছে যায়, তাহলে রাজার সৈন্যরা পুরো পরিকল্পনা জেনে যাবে এবং গাছটিকে কেটে ফেলার সিদ্ধান্ত নেবে। এই চিন্তা করেই সে দ্রুত এক বিশাল দৈত্যকে আদেশ দেয়, গাছের পথ পাহারা দাও,
ওরা যেন নিচে নামতে না পারে। ইজাবেলা ও জ্যাক যখন গাছের কাছে পৌঁছায় তখন দেখে সেখানে এক প্রকাণ্ড দানব পাহারায় শুয়ে আছে। তারা বুঝতে পারে শক্তি দিয়ে এই দৈত্যকে হারানো অসম্ভব, তাই বুদ্ধি খাটাতে হবে। জ্যাক দ্রুত একটা পরিকল্পনা করে। সে আশপাশ খুঁজে একটা বিশাল মৌচাক খুঁজে বের করে এবং সেটাকে আস্তে করে দানবের মুখের ভেতর ছুঁড়ে দেয়। হাজার হাজার মৌমাছি একসঙ্গে দানবের মুখে হুল ফোটাতে শুরু করে। দানবটা প্রচন্ড ব্যথায় দিশেহারা হয়ে চিৎকার করতে থাকে। এক সময় পা পিছলে পাহাড়ের কিনারা থেকে নিচে পড়ে যায়। সুযোগ বুঝে ইজাবেলা, অ্যালমন্ড ও জ্যাক গাছ বেয়ে নিচে নামতে যায়। ঠিক তখনই অ্যালমন্ড বলে, তোমরা যাও, আমি এখান থেকে পাহারা দেব। রড্রিক এলে আমি চেষ্টা করব তার কাছ থেকে মুকুটটা ছিনিয়ে নিতে। যদি ব্যর্থ হই ততক্ষণে তোমরা নিচে গিয়ে গাছটা কেটে ফেলবে। ইজাবেলা ও জ্যাক দ্রুত গাছ বেয়ে নিচে নামতে থাকে। এদিকে মৌমাছির হুলে দগ্ধ দানবটি তীব্র যন্ত্রণায় চিৎকার করতে করতে নিচে পড়ে যায়। রাজা ও তার সৈন্যরা বিশাল দানবকে আকাশ থেকে দিয়ে আসতে দেখে চমকে ওঠে। এতক্ষণ যার সত্যতা নিয়ে সংশয় ছিল সে রূপকথার গল্পটাই যে সত্যি তা এবার তারা নিশ্চিত হয়ে যায়। রাজা তখন কঠিন এক সিদ্ধান্ত নেন, যত কষ্টই হোক এই গাছটা কেটে ফেলতে হবে। হয়তো আমার মেয়ে আর ফিরে আসবে না, কিন্তু রাজ্যের সব মানুষ অন্তত দানবদের হাত থেকে রক্ষা পাবে। আর তার আদেশ পেয়েই সৈন্যরা মিলে গাছ কাটতে শুরু করে। অন্যদিকে অ্যালমন্ড দেখতে পায় রড্রিক তার বিশাল দৈত্যবাহিনী নিয়ে গাছের প্রবেশদ্বারের কাছাকাছি চলে এসেছে। আর দেরি না করে অ্যালমন্ড সরাসরি রড্রিকের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। এক সময় রড্রিকের পকেট থেকে সেই জাদুর বীজের থলেটা নিচে পড়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে অ্যালমন্ড সুযোগ বুঝে ছুরি বের করে রড্রিকের পেটে গভীরভাবে ঢুকিয়ে দেয়। রড্রিক বিকট আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে। তার ভয়ঙ্কর পরিকল্পনা সেখানেই শেষ হয়। ঠিক তখনই অ্যালমন্ড লাফ দিয়ে গাছের উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে দুই মাথাওয়ালা দৈত্যটি রড্রিকের মাথা থেকে মুকুট খুলে নেয়। তারপর সেটাকে নিজের আঙ্গুলের আংটি বানিয়ে ফেলে। তৎক্ষণাৎ সমস্ত দৈত্যরা তাকে তাদের নতুন নেতা হিসেবে মেনে নেয়। অন্যদিকে রাজার সৈন্যরা অনেক পরিশ্রমের পর অবশেষে বিশাল গাছটিকে কাটতে সক্ষম হয়। গাছটা যখন ভেঙে পড়ে তখন জ্যাক, ইজাবেলা আর অ্যালমন্ড সেটার সঙ্গেই ধীরে ধীরে মাটিতে নেমে আসে। রাজা তার মেয়েকে দেখে আবেগে শক্ত করে জড়িয়ে ধরেন। আর রাজ্যের সবাই জ্যাককে ধন্যবাদ জানায়, কারণ সে না থাকলে ইজাবেলাকে হয়তো আর কখনো ফিরে পাওয়া যেত না। দুই মাথাওয়ালা দৈত্য গাছ কেটে ফেলা দেখে প্রচন্ড রেগে যান। তার চোখে রাগের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। ঠিক তখনই তার দৃষ্টি পড়ে রড্রিকের পকেট থেকে পড়ে যাওয়া সেই জাদুর বীজের থলেটার দিকে। এক মুহূর্ত দেরি না করে সে থলেটা তুলে নেয় এবং বীজগুলোর কয়েকটা পানিতে ফেলে দেয়। মুহূর্তের মধ্যেই বিশাল 5টি গাছ দ্রুত আকাশের দিকে বেড়ে ওঠে। দৈত্যদের চোখ আনন্দে চকচক করে ওঠে। এবার তারা সেই গাছ বেয়ে আবারও মাটির দিকে নামতে শুরু করে। এদিকে জ্যাক তার কাছে থাকা শেষ জাদুর বীজটা দেখে এবং তখনই বুঝতে পারে দৈত্যরা দ্রুত নিচে নামছে। আর দেরি না করে সে তড়িঘড়ি করে একটি ঘোড়া নিয়ে রাজার কাছে ছুটে যায় এবং সবাইকে সতর্ক করে। রাজ্যের এক সন্ন্যাসী তখনই ঘণ্টা বাজিয়ে ঘোষণা করেন, দৈত্যরা আসছে, সবাই প্রস্তুত হও। মুহূর্তের মধ্যেই রাজ্যের সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করে, কারণ দৈত্যরা ইতিমধ্যেই রাজপ্রাসাদের প্রধান ফটকের কাছাকাছি পৌঁছে গেছে। সামনে যা পাচ্ছে সবকিছু ধ্বংস করে দিচ্ছে আর মানুষদের আস্ত গিলে ফেলছে। সেনাপতি অ্যালমন্ড দ্রুত সিদ্ধান্ত নেন, প্রাসাদের প্রধান ফটক খুলে রাজ্যের সবাইকে ভেতরে নিয়ে আসতে হবে। যতটা সম্ভব সবাইকে নিরাপদে আনো। ঠিক সেই মুহূর্তে জ্যাকও রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করে। এরপর দ্রুত গেট বন্ধ করে দেওয়া হয়। এরপর প্রবেশ পথের সামনে শুধু বিশাল এক আগুনের গর্ত। কেউ যদি সেখানে পড়ে তার আর রক্ষা নেই। দৈত্যদের নেতা প্রবল শক্তি নিয়ে প্রাসাদের ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু রাজ্যের সৈন্যরা একের পর এক তীর ছুটতে থাকে। তীব্র আঘাতে সে নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে গিয়ে সোজা আগুনের কুণ্ডলিতে পড়ে যায়। কিন্তু এতেই তার শেষ নয়। গায়ের আগুন ঝেড়ে দ্রুত অন্য দিক দিয়ে প্রাসাদে প্রবেশের চেষ্টা করে। একই সময়ে তার বিশাল দৈত্য বাহিনী প্রধান ফটক ভাঙার জন্য পাথর, গাছের গুড়ি আর বিশাল অস্ত্র ছুটতে থাকে। রাজপ্রাসাদ কেঁপে ওঠে। ইজাবেলার জ্যাক দ্রুত গুপ্ত পথে পালাতে থাকে। আর সেই মুহূর্তে রাজ্যের মানুষ ও দৈত্যদের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। দৈত্যরা বিশাল বিশাল গাছে আগুন লাগিয়ে তা প্রাসাদের দিকে ছুঁড়ে মারতে থাকে। সৈন্যরা প্রাণপণে তীর ছুড়লেও দৈত্যদের তীব্র শক্তির সামনে তারা টিকতে পারছিল না।
এদিকে জ্যাক ও ইজাবেলা যখন গুপ্তপথ দিয়ে পালাচ্ছিল ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ায় সেই দুই মাথাওয়ালা দৈত্য। মুহূর্তের মধ্যেই সেই ইজাবেলাকে শক্ত হাতে তুলে নেয়। জ্যাক দ্রুত ছুটে গিয়ে ইজাবেলাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দৈত্য তখনই তাকে গিলে ফেলতে উদ্যত হয়। ঠিক তখনই জ্যাক বুদ্ধি খাটিয়ে তার হাতে থাকা শেষ জাদুর বীজটি দৈত্যের বিশাল হা করা মুখের মধ্যে ছুঁড়ে মারে। বীজটি দৈত্যের পেটের ভেতরেই দ্রুত শিকল ছড়িয়ে গাছ হয়ে বেড়ে উঠতে থাকে। কয়েক মুহূর্তের মধ্যেই বিশাল এক লতানো গাছ দৈত্যের শরীর ছিদ্র করে বেরিয়ে আসে। তার হাত থেকে সেই রাজকীয় মুকুটটিও নিচে পড়ে যায়। অন্যদিকে দৈত্য বাহিনী একের পর এক আঘাত হানতে হানতে শেষ পর্যন্ত রাজপ্রাসাদের প্রধান ফটক প্রায় ভেঙেই ফেলে। শিকলগুলো খুলে যেতে শুরু করে, আর তারপর পরই প্রচন্ড গর্জন দিয়ে বিশাল দৈত্য দল রাজপ্রাসাদের ভেতরে ঢুকে পড়ে। তবে রাজা সহজে হার মানার মানুষ নন। তিনি দৃঢ় সংকল্প করেন শেষ রক্তবিন্দু দিয়েও নিজের রাজ্য রক্ষা করবেন। এদিকে সেই জাদুর বীজের গাছ, যা দুই মাথাওয়ালা দৈত্যের শরীর ছিদ্র করে বের হয়েছিল, এবার ক্রমশ আকাশের দিকে লতিয়ে উঠতে শুরু করে। আর ঠিক তখনই একের পর এক সমস্ত দৈত্য তাদের হৃৎপিণ্ডে প্রবল যন্ত্রণা অনুভব করতে থাকে। বিশাল শক্তিশালী দানবগুলো মুহূর্তের মধ্যেই হাঁটু গেড়ে বসে পড়ে। সেনাপতি অ্যালমন্ড বিষয়ে হতবাক হয়ে যান। এমন দৃশ্য তিনি আগে কখনো দেখেননি। কি ঘটছে কিছুই বুঝতে পারছেন না। ঠিক তখনই তিনি পেছন ফিরে তাকান, আর যা দেখেন তাতে তার চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে যায়। সামনে দাঁড়িয়ে আছে জ্যাক, আর তার মাথায় জ্বলজ্বল করছে সেই রাজকীয় মুকুট। রাজা এরিকের সেই জাদুর মুকুট, যা দৈত্যদের দাস বানিয়ে ফেলতে পারে। এবার সেটি জ্যাকের মাথায়, আর তার প্রভাব পড়েছে দৈত্যদের উপর। এক মুহূর্তের মধ্যে তারা সবাই জ্যাকের অধীন হয়ে যায়। জ্যাক কোনো দেরি না করে আদেশ দেন, তোমরা সবাই নিজের রাজ্যে ফিরে যাও, কখনো আর মানুষের জগতে পা রাখবে না। মুকুটের শক্তির বাধ্যগত হয়ে দৈত্যরা একে একে ফিরে যেতে শুরু করে, আর ধীরে ধীরে রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে নেমে আসে এক নতুন ভোরের আলো। বহু বছর পর জ্যাক ও ইজাবেলা এখন তাদের ছোট্ট মেয়েদের পাশে বসে গল্প শোনাচ্ছেন। রূপকথার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা এখন কেবল এক অতীত স্মৃতি। গল্প শুনে এক শিশু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, বাবা, তাহলে সেই মুকুটটি এখন কোথায়? যদি দৈত্যরা আবার ফিরে আসে তাহলে কি হবে? জ্যাক মুচকি হেসে বলেন, ভয় পেও না, মুকুটটি এমন এক জায়গায় রাখা আছে যেখানে কেউ সহজে পৌঁছাতে পারবে না। সেটি এখন সোনার প্রলেপ দিয়ে পালিশ করা হয়েছে এবং এক মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে সেটি দেখতে, তবে তারা কেউই জানে না এর পেছনে কি বিস্ময়কর এক কাহিনী লুকিয়ে আছে। তাদের কাছে এটি হয়তো শুধুই একটি সাধারণ মুকুট, কিন্তু আসল ইতিহাস আমরা জানি। এভাবেই শেষ হয় এক রূপকথার গল্প। দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।